কর্তিকন একজন অসুস্থ আর গরিব কৃষক ছিল। তার একমাত্র সম্পত্তি ছিল তার মেয়ে শকুন্তলা। কর্তিকন নিজের মেয়ের পেট ভরার মতো টাকাও রোজগার করতে পারত না। একদিন অনেক চিন্তা করে ও একটা সিদ্ধান্ত নিল। আমি তো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে আমার মেয়ের জন্য একটা চেষ্টা করে যাব। হয় আমার মেয়ে একজন রানীর মতো জীবন কাটবে, নইলে মরে যাবে। কর্তিকন একদিন রাজার দরবারে পৌঁছলো আর রাজাকে বলল, শ্রীমান, যখন আমার মেয়ে জন্মেছিল তখন একজন জ্যোতিষ ভবিষ্যৎবাণী করেছিল যে বিবাহের পরে আমার মেয়ে ঘাস দিয়ে সোনা বানাতে পারবে। আমি চিন্তা করলাম যে আমার চেয়ে আমার মেয়ের যোগ্য বর কেউ হতে পারবে না। তাই মারা যাওয়ার আগে আমি আপনাকে এই কথাটা জানালাম। রাজাকে এই কথা বলার পরে কর্তিকন পৃথিবী ছেড়ে চলে গেল। রাজা কর্তিকনের মেয়ে শকুন্তলাকে বিয়ে করলো আর তারপর সে জঙ্গল থেকে প্রচুর ঘাস কাটিয়ে একটা ঘরে রেখে দিল। তোমার জন্য 2 দিনের সময় আছে। এই ঘরে রাখা সমস্ত ঘাসকে সোনায় বানিয়ে দাও। যদি তুমি এটা করতে না পারো, তোমার বাবার কথা মিথ্যে হয়, তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। বাবা আমাকে কোন সমস্যায় ফেলে দিয়ে গেল? আমি ঘাসকে সোনা বানাবো কি করে? তখনই একজন ঘরের দরজা ঠক ঠক করলো। শকুন্তলা দরজা খুলে দেখলো বাইরে একজন বামন দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমার সোনা, কাঁদছো কেন? তুমি কে বলো? আমার পরিচয়টা দরকারি নয়, এইটুকু জেনে রাখো যে আমি জঙ্গলে থাকি। আমার জাদু কান্দে কান্নার আওয়াজ শুনে এখানে এসেছি। বলো, তোমার সমস্যাটা কি? তুমি কি এই ঘাসগুলোকে সোনার বানাতে পারবে? হ্যাঁ, বানাতে পারবো, কিন্তু তার বদলে আমার কিছু চাই। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তো। এখন নেই তো তাতে কি, ভবিষ্যতে তো হবে। তুমি তোমার প্রথম সন্তানকে আমায় দিয়ে দিও। বলো, শর্তে রাজি আছো তুমি? শকুন্তলার কাছে এছাড়া নিজের জীবন বাঁচানোর কোনো রাস্তা ছিল না। তখনও জাদুকরের শর্তে রাজি হয়ে গেল। বামন ঘাসকে সোনা বানিয়ে চলে গেল। 3 বছর পরে শকুন্তলার আর রাজার এক সন্তান হলো। এতদিন শকুন্তলার বামনের শর্তের কথা মনেই ছিল না। একদিন রাতে বামন শকুন্তলার স্বপ্নে এলো। শকুন্তলা, তুমি কি তোমার শর্তের কথা ভুলে গেছো নাকি? তোমার প্রথম সন্তান আমাকে দিয়ে দেওয়ার কথা ছিল। তোমার কাছে মাত্র 3 দিন সময় আছে। যদি তুমি তোমার শর্ত পালন না করো, তাহলে পরিণাম ভালো হবে না। শকুন্তলা যখন ঘুম ভাঙলো তখনও খুব ঘাবড়ে গেল। ওর কপাল দিয়ে ঘাম ঝরছিল। কি হয়েছে শকুন্তলা? খুব চিন্তিত দেখাচ্ছে। শকুন্তলা রাজাকে সব সত্যি কথা বলে দিল। জ্যোতিষ ভবিষ্যৎবাণী করেছিল যে আমাদের একটাই সন্তান হবে। যদি আমরা আমাদের সন্তান ওই বর্মনটাকে দিয়ে দিই, তাহলে আমাদের রাজ্য আর কোনো উত্তরাধিকারী পাবে না। আমরা তো একটা বিরাট সমস্যায় পড়ে গেলাম। একটা উপায় আছে। রান্নাঘরে যে সেবিকা খাবার বানায়, ওর 7ম সন্তান সেদিন জন্মেছিল, যেদিন আমাদের ছেলে জন্মেছিল। শকুন্তলা সেবিকার কাছে অনুনয় করলো যে সে যেন তার 7ম সন্তানকে বামনের কাছে দিয়ে দেয়। তার বদলে ওকে সোনা রূপোই মুড়ে দেওয়া হবে। সেবিকা ভাবলো যে ওর আরো 6টা মেয়ে আছে। যদিও একটা মেয়ে দিয়ে দেয়, তবু ওর কাছে পর্যাপ্ত সন্তান সুখ থাকবে। তাই ও নিজের মেয়েকে শকুন্তলার কাছে দিয়ে দিল। শকুন্তলা নিজের ছেলের বদলে ওই মেয়েটাকে বামন জাদুকরের কাছে দিয়ে দিল। জাদুকর মেয়েটাকে নিয়ে জঙ্গলে চলে গেল। সময় কাটতে কাটতে শকুন্তলার ছেলে বীর বড় হয়ে গেল। ও একজন বাহাদুর আর ভালো মনের ছেলে ছিল। ওইদিকে যে সেবিকা শকুন্তলাকে মেয়ে দিয়েছিল, তার একটা একটা করে সব মেয়ে মারা গেল। ওর কোনো সন্তানই বড় হতে পারল না। বুড়ি সেবিকা প্রায় মহলের বাইরে বসে কাঁদতো। পাহারাদাররা জোর করে ওকে সরিয়ে নিয়ে যেত। একদিন রাজকুমার ওই বয়স্ক মহিলাকে দেখতে পেল। ছেড়ে দাও ওনাকে, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। কি হয়েছে মা? আমি সব সময় বসে কাঁদছেন কেন? সেবিকা রাজকুমারকে সব কথা বলে দিল।
রাজকুমার সাথে সাথেই তার বাবা মায়ের কাছে গেল। মা, ওই বয়স্ক মহিলাটা কি সত্যি কথা বলছে? হ্যাঁ বাবা, আমরা খুব দুঃখিত, কিন্তু সে সময় আমি আর তোমার বাবা বাধ্য হয়েছিলাম। রাজকুমার তখনই সিদ্ধান্ত নিল যে সে বয়স্ক মহিলার মেয়েকে খুঁজতে যাবে। তুমি ওই মেয়েটাকে কোথায় খুঁজবে? এত বছর হয়ে গেল বাবা, আর এটাও জানি না যে ও বেঁচে আছে না মারা গেছে। যাই হোক মা, ওই মেয়েটাকে খুঁজে যাওয়া আমার কর্তব্য। রাজকুমার মেয়েটাকে খুঁজতে জঙ্গলে চলে গেল। 1 বছর ধরে রাজকুমার জঙ্গলে জঙ্গলে ঘুরছিল, কিন্তু ও না কোনো বামনকে খুঁজে পেল, না কোনো মেয়েকে দেখতে পেল। মনে হয় আমি জঙ্গলে এসে ভুল করেছি। এখানে কোনো মানুষের চিহ্নই নেই। হঠাৎ রাজকুমার একটা লাল ফুলের গাছ দেখতে পেল। এত সুন্দর ফুলের গাছ আমি এর আগে কখনো দেখিনি। রাজকুমার যেই একটা পাতা ছিল, হঠাৎ করে মাটিতে একটা বিরাট গর্ত হয়ে গেল। এটা তো কোনো সুড়ঙ্গ মনে হচ্ছে। রাজকুমার ওই গর্তে ঝাঁপ দিল, আর গড়াতে গড়াতে একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল। একজন বামন ওর সামনে দাঁড়িয়েছিল। কে তুমি? এখানে কি করে এলে? আমি একজন মেষ পালক। হঠাৎ মাটিতে একটা গর্ত হয়ে গেল, আর গড়িয়ে আমি এখানে চলে এলাম। আমি কি কোনো কাজ পেতে পারি? আমার সব মেষ একটা বাঘ খেয়ে ফেলেছে। ঠিক আছে, তুমি এখানে চতুর্থ গোলাম হবে। এমনিতে আমি রাজার ছেলে মেয়েদেরকেই গোলাম বানিয়ে ফেলি, কারণ রাজার সাথে আমার পুরনো শত্রুতা আছে। কিন্তু তোমাকেও আমি কাজ দেব, কারণ আমার চাকরেরও দরকার। রাজকুমার বামনের সাথে ও সুন্দর বিশাল বাড়িতে পৌঁছে গেল, আর দেখলো আগে থেকেই সেখানে 3 জন চাকর কাজ করছে। চাকরদের মধ্যে 2 ছেলে ছিল আর একজন মেয়ে। মেয়েটাকে দেখে রাজকুমার বুঝে গেল এটা সেই মেয়েটাই যাকে ও খুঁজতে এসেছে। এমনিতেও বামন তার চাকরদের পরস্পরের সাথে কথা বলতে দিত না, কিন্তু একদিন যখন একটা চাকরের বিশাল বাড়িটা দেখাশোনা করছিল, তখন রাজকুমার ওই মেয়েটার সাথে কথা বলল। শোনো, তুমি কি ওই বামনের হাত থেকে মুক্তি পেতে চাও না? আমরা সবাই ওই বামনটার হাত থেকে মুক্তি পেতে চাই, কিন্তু ওকে মারা অত সহজ নয়। বামনের পিঠে একটা কাটা চিহ্ন আছে, ওই চিহ্নতে ছুরি মেরেই কেবল ওকে মারা যাবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেন ছুরিটা সঠিক জায়গায় লাগে। ছুরিটা সঠিক জায়গায় সবার আগে দরকার বামনের কোনো জামা কাপড় যেন না থাকে। কিন্তু বামন কখনো জামা কাপড় খোলে না, ও কখনো স্নানও করে না। রাজকুমার বামনকে স্নান করানোর উপায় ভাবতে লাগলো। একদিন যখন বামন খাবার খাচ্ছিল, তখন রাজকুমার লুকিয়ে ওর ওপর টিকটিকি ফেললো। ছি 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 ছি, এই টিকটিকিটা কোথা থেকে এলো? মালিক, আমার কথা শুনে স্নান করে নিন। টিকটিকি গায়ে পড়া খুবই খারাপ, তাই যদি গায়ে টিকটিকি পড়ে আর যদি স্নান না করা হয়, তাহলে পরের জন্মে টিকটিকি হয়ে জন্মাতে হয়। তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ, পুরনো পুঁথিতে আমি এটা পড়েছিলাম। আমি আজ অব্দি স্নান করিনি, আমি হ্যান্ড পাম্প চালাতে পারি না। আপনি চিন্তা করবেন না মালিক, আমি হ্যান্ড পাম্প চালিয়ে দেবো। রাজকুমার হ্যান্ড পাম্প চালাতে লাগলো আর বামন স্নান করতে লাগলো। রাজকুমার বামনের পিঠে কাটা চিহ্ন দেখতে পেল। ও তাড়াতাড়ি ছুরি বের করে বামনের পিঠে ঢুকিয়ে দিল। বামন তখনই কাকে পরিণত হয়ে গেল। আচ্ছা, তাহলে তুমি একটা কাক আর তুমি জাদু করে বামন সেজেছিলে। রাজকুমার কাকটাকে একটা খাঁচায় বন্ধ করে দিল আর মেয়েটাকে সঙ্গে করে রাজ্যে ফিরে এল। বয়স্ক সেবিকা নিজের মেয়েকে দেখে খুব খুশি হলো। তুমি আমার জন্য যে বলিদান দিয়েছো, তার বদলে আমি তোমাকে আমার স্ত্রী নিতে চাই। রাজকুমার সেবিকার মেয়েকে বিয়ে করলো আর দুজনে একসাথে থাকতে লাগলো। আমি আপনাকে চিনি, মাঝে মাঝে রাস্তা দিয়ে আপনাকে যেতে আসতে দেখেছি। মা, আমার ঘরে আটা শেষ হয়ে গেছে। আমি তো 2 দিন না খেয়েও থাকতে পারবো, কিন্তু আমার বাড়িতে লোকজন এসেছে। তুমি কি কয়েক কিলো আটা দিতে পারবে? পিসিমা, নিজেরই বাড়ি মনে করুন,
যত আটা চাই নিয়ে যান, চাইলে সবজিও নিতে পারেন। অনেক অনেক আশীর্বাদ করি মা, সব সময় সুখে থাকো। মেঘার শাশুড়ি মালতী আর ননদ উমা যখন বাড়িতে ফিরল, তখন ওরা দেখলো যে কৌটোতে আটা অনেক কম আছে আর ফ্রিজে কোনো সবজি নেই। বৌমা, আটা সবজি এত কমে গেল কি করে? তুমি খেয়ে ফেলেছো নাকি? না মা, আমাদের বাড়ির পেছনে যে পিসি থাকে, গঙ্গা পিসি এসেছিলেন, ওনার বাড়িতে আটা আর সবজি শেষ হয়ে গেছে, তাই এখান থেকে নিয়ে গেছে। বেশি উপকারী হয়েও না, তোমার স্বামীর ছোটখাটো প্রাইভেটের চাকরি, এতেই আমাদের পুরো সংসারে খরচা চলে। কোনো জমি জমা তো আর আমাদের নেই যে তুমি আটা আর সবজি লোককে দান করে বেড়াচ্ছ। এরপর থেকে যে আসুক, প্রতিবেশী হোক বা ভিখারি, কাউকে কিছু দেবে না। মালতী প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন কোনো না কোনো সোনার জিনিস অবশ্যই কিনত। এবারও ভাবলো নিজের মেয়ের সাথে বৌমার জন্য কিছু একটা কিনবে। বৌমা, আজ অক্ষয় তৃতীয়া, আমি উমার জন্য ঝুমকো কিনবো আর তোমার জন্য সোনার হার। মেঘা যখন ওর শাশুড়ি আর ননদের সাথে মার্কেট থেকে ফিরছিল, তখন ওর নজর পড়ল একজন ভিখারির ওপর, যে খুব দৈন্য অবস্থায় ছিল। ভিখারি লোকের কাছ থেকে খাবার আর চিকিৎসার জন্য টাকা চাইছিল। নিজের শাশুড়ির সামনে মেঘার সাহস ছিল না যে ও ভিখারির কাছে যাবে। কিন্তু সেদিন রাতে মেঘার ঘুম হচ্ছিল না, বারবার ওর ভিখারির কথা মনে পড়ছিল। ওর চোখে দয়ার জল পড়তে লাগলো। অবশেষে ভোর হওয়ার কিছুক্ষণ আগে মেঘা ওঠে আর নিজের সোনার হারটা ভিখারিকে দিয়ে আসে। নাও, এটা নিয়ে গিয়ে বিক্রি করে দাও, নিজের চিকিৎসা করাবে আর পেট ভরে খাবার খাবে। কয়েক মাস পর করোয়া চৌথের উৎসব এলো। মেঘার স্বামী সেই সময় বাড়িতে ছিলেন না। বৌমা, আজ তুমি ওই হারটা পরো, কিন্তু বছরে কয়েকবারই এরকম সুযোগ আসে যখন সোনার গয়না পরার সুযোগ পাবে। মা, ও তো বাড়িতে নেই, তাই আমার গয়না পরার ইচ্ছে হচ্ছে না। আরে, তুমি তো তোমার স্বামীর অনলাইনে পুজো করবে, যাও গিয়ে হারটা পরে এসো, আমরা একসাথে একটা সেলফিও তো তুলবো। মা, আসলে কি, আমি ওই হারটা একজন ভিখারিকে দিয়ে দিয়েছি। অসভ্য মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার মতো একটা পাগলকে বাড়িতে থাকতে দেব না। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। যখন তুমি খিদে আর তৃষ্ণার জ্বালা সইতে পারবে না, তখন টাকার গুরুত্ব বুঝবে। মেঘার শাশুড়ি রাতেই মেঘাকে বাড়ি থেকে বের করে দিল। উনি মেঘাকে ওর ফোনটাও নিতে দেননি। মেঘা রাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো। রাস্তায় ওর সাথে একটা বাচ্চা মেয়ে দেখা হলো। ও মেঘার কাছে খাবার চাইতে লাগলো। মেম সাহেব, 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে একটু টাকা দাও না। মেম সাহেব, ভগবান তোমার ভালো করবে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, চলে যাও এখান থেকে। মেঘা দেখলো ওর চোখ থেকে গরম গরম সোনা টপ টপ করে পড়ছে। আরে, এটা কি? আমার চোখ থেকে সোনার জল বেরোচ্ছে। মেঘা ওর চোখ থেকে ঝরা সোনা হাতে তুলে নিল আর ওই বাচ্চা মেয়েটাকে দিল। নাও, এগুলো বিক্রি করে দিও, তুমি অনেক টাকা পেয়ে যাবে। মেঘা যখন শহরে এগিয়ে গেল, তখন রাস্তায় গরিব লোক দেখতে পেল, যারা ঠান্ডায় কাঁপছিল। দয়ালু মেঘার মনে ওদের দেখে খুব করুণা হলো, আর ওর চোখ থেকে সোনার জল ঝরতে লাগলো। মেঘা সব সোনা ওই গরিব লোকজনদের বিলিয়ে দিল। সকাল হতেই মেঘা শহরের একটা নামকরা মন্দিরের সামনে পৌঁছলো, আর মন্দিরের সামনে বসে থাকা সমস্ত ভিখারিদের ওর চোখ থেকে ঝরা সোনা দান করলো। মেঘার শাশুড়ির বান্ধবী নন্দিনী ওই মন্দিরে পুজো করতে এসেছিল। ও মেঘাকে নিজের চোখ থেকে সোনা বের করে ভিখারিদের দান করতে দেখে ফেলে। নন্দিনী তাড়াতাড়ি মালতীর কাছে যায় আর বলে, মালতী, তুমি কি নিজেকে গরিব বলো? তোমার বৌমা ভিখারিদের সোনা দান করছিল মন্দিরে, ওর চোখ থেকে সোনার জল ঝরছিল।
মেঘার শাশুড়ি আর ননদ যখন জানতে পারলো যে মেঘার চোখ থেকে সোনার জল বের হয়, তখন ওরা তাড়াতাড়ি মন্দিরে পৌঁছলো আর খুব আদর করে মেঘাকে বাড়ি নিয়ে এলো। ক্ষমা করে দাও বৌমা, আমরা জানতাম না যে তোমার চোখ থেকে সোনার কান্নার জল বের হয়। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। এখন তাড়াতাড়ি কান্না শুরু করো আর অনেক সোনা দিয়ে দাও। মা, আমি আপনার কথায় বা নিজের ইচ্ছে মতো কাঁদতে পারবো না। কোনো গরিব মানুষকে দেখে যখন আমার মনে দয়া হয়, তখনই আমি কাঁদি। কি বাজে কথা বলছো? আমি তোমায় এখনই কাঁদাবো। মালতী আগুন জ্বালালো আর নিজের মেয়েকে বলল, ওমা, তুই মেঘার পাটা ধরে রাখ, আমি হাত ধরছি। আমরা ওকে আগুনের ওপর রাখলে ওর কান্না বেরোবেই বেরোবে। শাশুড়ি আর ননদ মিলে মেঘাকে আগুনের ওপর ঝুলিয়ে দিল। মেঘা জোরে জোরে চিৎকার করতে লাগলো, আমায় বাঁচাও, কেউ বাঁচাও। পাগল, চিৎকার করছিস কেন? কান্না শুরু কর। তখনই মেঘার স্বামী রমন বাড়িতে ফিরল। ও সঙ্গে সঙ্গে মেঘাকে মাম্মি, তুমি কি পাগল হয়ে গেছো? এটা তুমি কি করছো? তুমি কি আমার বউকে পুড়িয়ে মারবে নাকি? কান্না কাঁদে, ও কাঁদলে তবেই তো আমরা ধনী হতে পারবো। ও কাঁদছে না। আমি প্রতিবেশীদের কাছে সবকিছু শুনে ফেলেছি। মেঘার সোনার চোখের জল ঈশ্বরের আশীর্বাদ বা চমৎকার হবে, যা তার করুণা থেকে পাওয়া যায়। আমরা তার ব্যবহার নিজের সুবিধার্থে করতে পারবো না। ও সোনার চোখের জল কখনো নিজের জন্য ব্যবহার করেনি। ও সব সময় গরিব আর অসহায় মানুষকে সাহায্য করত।